ফুরফুরা যে হুজুরটা এখন দিদিমণির খুব গলা ফাটাচ্ছে, তাকেও জিজ্ঞাসা করবেন, হয় তাকে চুপ করে থাকতে হবে, না হলে বলবে হয়তো বিজেপি সাথী করতে পারে। আমি এই স্টেজ থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা কথা ছুঁড়ে দিয়ে যাচ্ছি। ধরুন বিজেপি 100টা সিট পেয়েছে, তৃণমূল 100টা সিট পেয়েছে, বাকি যত পার্টি আছে 94টা সিট পেয়েছে। সর্বপ্রথম দিদিমণি কাকে এলে সরকার গঠন করবে জানেন? একটু বলুন না, ভয় লাগছে নাকি? ফুরফুরা যে হুজুরটা এখন দিদিমণির খুব গলা ফাটাচ্ছে, তাকেও জিজ্ঞাসা করবেন, হয় তাকে চুপ করে থাকতে হবে, না হলে বলবে হয়তো বিজেপি সাথী করতে পারে, তাই না? কারণ তার বিগত ইতিহাসটা দেখুন, এই দিদিমণির বিগত দিনের ইতিহাসটা দেখুন। আর ইতিহাস তৈরি হয় মানুষকে শিক্ষা নেওয়ার জন্য, ইতিহাস তৈরি হয় সেটাকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা ভুল করি। সুতরাং দিদিমণির ইতিহাস দেখুন, পিছন দিকে ইতিহাসটা দেখুন, তার অতীতটা দেখুন। সে তখনই সমস্যায় পড়েছে, তখনই আরএসএস বিজেপির দ্বারস্থ হয়েছে। তার প্রমাণ সোহনদা বলে একজন বিজেপি তৃণমূলের নেতা ছিল, যে এখন বিজেপিতে গেছে। তিনি বলছেন 1998 সালে বিজেপির টাকা দিয়ে তৃণমূলের তৈরি হয়েছে। আমি বলছি না যে বিজেপির টাকাতে তৃণমূলের জন্ম, সে ভাই আবার বিজেপিকে আটকাতে পারে? বলুন না রে ভাই, রাগ হচ্ছে নাকি? রাগ হতে পারে, তবে 2021 সালে ভোটের পরে যদি মনে করেন যে আমার কথায় রাগ করেছেন, তখন অন্তত আমার বাড়িতে যে বলে আসতে হবে যে ভাইজান আপনারা যেটা কথা বলে এসেছিলেন বাস্তবে সেটা মিলছে। তখন কিন্তু আর সময় থাকবে না। আজকে গুজরাট দেখানো হচ্ছে, আজকে উত্তরপ্রদেশ দেখানো হচ্ছে। উত্তরপ্রদেশের মানুষও কিন্তু অখিলেশ যাদবের উপরে বিশ্বাস করেছিল, ঠিক কিছু মানুষ আজকে যেমন দিদিমণির উপরে বিশ্বাস করে আছে। আমি মেনে নিলাম অখিলেশ যাদব আজকে মুখ্যমন্ত্রী নেই, তিনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজকে ইউপিতে যে অত্যাচার চলছে দলিত আদিবাসী মুসলমানের উপরে, সেই বিষয়ে অখিলেশ যাদব চুপ কেন? আপনাদের প্রশ্ন করলে আপনারা বলবেন হুজুর কি ভাইজান ওনার হাতে তখন ক্ষমতা নেই। আমি মেনে নিলাম ওনার হাতে ক্ষমতা নেই, তিনার নামের আগে কিন্তু একটা প্রাক্তন এক্স লিগা আছে। তিনি তো রাজপথে বসতে পারে, তিনি তো অনশনে বসতে পারে। তিনি যখনই অনশনে বসবে শুধু ভারতবর্ষের মিডিয়া নয়, ইন্টারন্যাশনাল মিডিয়াটাকে কভার করবে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার রাজ্যে এত অত্যাচার চলছে, তার জন্য তিনি রাস্তায় বসেছেন। ইন্টারন্যাশনালি ভাবে ইউএনএ খবরটা যাবে, রাষ্ট্রপুঞ্জে খবরটা যাবে, জাতিপুঞ্জে খবরটা যাবে, দেশের সরকারের উপরে চাপ আসবে, দেশের সরকারের মাধ্যমে রাজ্যে চাপ দেবে। সেটা করছে কোথায় দেখছে? আজম খান, ঠিক আজকে যেমন ফিরাদ হাকিম আছে না, সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে না, রেজ্জাক মোল্লা আছে, সেরকম আজম খান ছিল একটা সময় খুব গলা ফাটাতো সমাজবাদী পার্টির হয়ে। আজকে তার অবস্থানটা কোথায় দেখুন। আজকে তার গরু চুরি, ছাগল চুরির দায়ে পুরো পরিবারকে জেলে ভরে রেখে দিয়েছে। অখিলেশ যাদবের ভূমিকা কোথায় আপনারা জানেন না? জানিয়ে দিচ্ছি, একটু খোঁজ নিয়ে দেখবেন। আপ আদমি পার্টির তাহের বলে একজন কাউন্সিলর ছিলেন, যে আজকে কোথায় আছে একটু খোঁজ নিন। সে একটা সময়ে আপের হয়ে গলা ফাটিয়েছিল, কিন্তু তার আজকে অবস্থান কোথায়? আজকে গুজরাটের যে এমপি ছিলেন জাফরি নামে, যিনি এমপি ছিলেন, তাকে তার পরিবারকে তাকে মেরে দেওয়া হলো, তাকে হত্যা করা হলো। আজ যারা হত্যা করলো কজন বিচার পেয়ে তাদের বিচার করা হয়েছে বলুন? কিন্তু একটা সময় তারা সবাই গলা ফাটিয়েছিল। সুতরাং সময় এসেছে আমাদেরকে আমাদের প্রতিনিধি তৈরি করতে হবে। আমাদেরকে যদি আমরা যদি আমাদের প্রতিনিধিরা তৈরি করি, ঠিক কেমন হবে জানেন? কিছুদিন পূর্বে এই মাস 6 আগে আপনারা খোঁজ পেয়েছিলেন ইউপির হাতরাসে একটা মনীষা বাল্মীকি নামে একটা দলিত বোনকে রেপ করা হয়েছিল, তার সাথে অপকর্ম করা হয়েছিল, তারপরে সেই মেয়েটা মারা গিয়েছিল। তার লাশটা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি, কিন্তু তার যারা রেপ করলো, যাদের জন্য ওই মহিলাটির ওই বোনটির মৃত্যু হলো, তাদের বিচার হলো না। কিন্তু দেখে দেশের রাষ্ট্রপতি কে বলেন তো? সেই দলিত। 70টার উপরে দলিত এমপি আছে, তারপরেও তারা আওয়াজ করলো না কেন? কারণ প্রত্যেকের পিছনে টিউনিং করা আছে। রাষ্ট্রপতি আওয়াজ করবে না, ওকে বর্ণবাদীরা নামিয়ে দেবে, কথা চুপ করে থাকো। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা প্ল্যাটফর্ম, এখানে দলিত উঠে তার জনগোষ্ঠীর জন্য আওয়াজ করতে পারবে, এখানে আদিবাসী উঠে তার জনগোষ্ঠীর জন্য আওয়াজ তুলতে পারবে, এখানে হিন্দু সম্প্রদায় উঠে তার জনগোষ্ঠীর জন্য আওয়াজ করতে পারবে, তার জনগোষ্ঠীর চাওয়া পাওয়ার কথা বলতে পারবে, এখানে মুসলিম সম্প্রদায় উঠে তার জনগোষ্ঠীর জন্য চাওয়া পাওয়ার কথা বলতে পারবে। এখানে কোনো পিছন দিক থেকে টিউনিং করা হবে না। ঠিক যে টিউনিংটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে করে রেখে দিয়েছে দিদিমণি, যে টিউনিংটা ফিরহাদ হাকিমকে দিদিমণি করে রেখে দিয়েছে, যে টিউনিংটা রাজ্জাক মোল্লাকে করে রেখে দিয়েছে, যে টিউনিংটা আপনার এলাকার ভূমিপুত্র নুরুজ্জামান সাহেবকে করে রেখে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন নুরুজ্জামান সাহেবের কথা। আমার তো সন্দেহ আছে নুরুজ্জামান সাহেব এবার টিকিট পাবে কি পাবে না। অত শুনতে অবাক লাগছে, খোঁজ নিয়ে দেখুন।
অনেক গলা ফাটিয়েছিলেন উনি একটা সময়ে। আজ যদি দলিত, আদিবাসী, মুসলিম সব পিছিয়ে বর্গের মানুষের একটা প্ল্যাটফর্ম থাকতো, তাহলে নুরুজ্জামান সাহেবকে চিন্তা করতে হতো না টিকিট পাবো কি পাবো না। তাহলে আজম খানকে আজকে জেলে থাকতে হবে না। আরে বা নুরুজ্জামান সাহেব খানাকুল থেকে এর থেকে জিতেছে, পুরসুরা থেকে, আমার জানা আছে। এখানে বিদায়িকা আমি জানি। এলাকার ভূমিপুত্র তো নুরুজ্জামান সাহেব, হাসানুজ্জামান সাহেবের ছেলে। তিনি পুরসুরা থেকে জিতেছিলেন। এবারে কোথা টিকিট পাবে ওনার এখন ঠিক নাই। আর যদি আজকে দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছিয়ে বর্গের একটা রাজনীতি প্ল্যাটফর্ম থাকতো, তাহলে আজম খানকে জেলের মধ্যে থাকতে হতো না। বা রোহিত ভেমুলাকে যারা মেরে দিল, যার জন্য রোহিত ভেমুলা সুসাইড করতে হলো, তারা আজকে বিচার পেয়ে যেত। বা নাজিব এতদিন নিখোঁজ থাকতো না। কিন্তু দুঃখের বিষয়, যাদের কাছে আমরা আশা করেছিলাম, যাদের কি ভেবেছিলাম আমাদেরকে নিরাপত্তা দেবে, যাদের কি ভেবেছিলাম আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, যাদের কি ভেবেছিলাম আমাদেরকে এরা সামাজিক মর্যাদায় রাখবে, কিন্তু তারাই আমাদেরকে তিলে তিলে তাদের ক্ষতি করে দিচ্ছে। একটু সময় এসেছে আমাদেরকে সচেতন হওয়ার, যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবা দরকার আছে। যদি আমরা মনে করি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে কাপুরুষ বলে ডাকবে, আজকে তাহলে আমাদের কথায় আপনাদের সাড়া দিতে হবে না। আর যদি মনে করি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে বীর পুরুষ বলে ডাকবে, তাহলে আজকে সময় এসেছে উঠে দাঁড়ান এবং এক বাক্যে আওয়াজ তুলেন যে দেগঙ্গা বিধানসভা থেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীকে জিতিয়ে আমরা বিধানসভার মধ্যে পাঠাবো। সময় এসেছে, উঠে দাঁড়াতে হবে, চোখে চোখ রেখে লড়াই করতে হবে। হ্যাঁ, লড়াইটাও কিন্তু সংবিধান যেটা দেখিয়েছে, সংবিধানই করেছে, সংবিধান যতটা রাইট দিয়েছে, সংবিধান যতটা রাইট দিয়েছে তার মধ্যে থেকে করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত দিকে আগাবো, কারণ আসলে রক্ত চলে যাবে। যারা ধর্মপ্রাণ মানুষ আছেন প্রত্যেকে তার প্রার্থনা করবেন। গুটি কয়েক কথা বলে আমি বক্তব্য শেষ করার পূর্বে খুব আস্তে কয়েকটা কথা বলছি। ভাই, বালির বাঁধ দিয়ে, বালি দিয়ে কি আর পানিকে আটকানো যায়? হ্যাঁ, একটু বলুন না। স্পঞ্জ দিয়ে যদি মনে করি পানিকে আটকে রেখে দেবো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্পঞ্জ পানি টানবে, তার যখন ওভারলোড হয়ে যাবে, পানি টানার ক্ষমতা ছেড়ে যাবে, তাহলে ওপরে পানি চলে যাবে। তো দিদিমণি আজকে বালি হয়ে দাঁড়িয়েছে, দিদিমণি আজকে স্পঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার প্রমাণ হচ্ছে দত্ত পুকুরে দেখুন একটা ছেলেকে ক্লাবের গিয়ে পিটিয়ে মেরে দিয়েছিল, জানেন তো? কটা বিচার হয়েছে ভাই? যারা পিটিয়ে মারল ছেলেটাকে, যারা দোষী, তারা কি আজকে জেলের মধ্যে আছে? খোঁজ নিলে দেখুন তারা নাই। খোঁজ নিলে পাবেন তারা তৃণমূলের সাথে যুক্ত। কিছুদিন পূর্বে বা বছর খানেক হতে চলেছে, আপনারা জানেন ফুরফুরা শিব সংলগ্ন আসিফ বললে একটা ছেলেকে খালকুলোতে পিটিয়ে মেরে দেওয়া হলো। তারা যারা মার্ডার করলো তারা আজকে কটা জেলে আছে বলতে পারবেন? সময় আসিফ আলীর বাপকে আমরা স্টেজে তুলবো, তাকেও জিজ্ঞাসা করবো যে তোমার ছেলেকে যারা মেরেছে তারা আজকে কোথায়, সে এসে বলবে। সময় আসলে ওই দত্তপুকুরে যে ছেলেটাকে ক্লাবের মধ্যে গিয়ে পিটিয়ে মারা হলো তার পরিবারের লোককেও আমরা স্টেজে তুলবো এবং বলবো যে তোমার পরিবারের যে যাকে পিটিয়ে মারা হলো তারা কজন আজকে জেল খাটছে, তার নামের নামগুলো বলো। প্রত্যেকে কিন্তু এক বাক্যে বলবে যে একটাও গ্রেফতার হয়নি। তাহলে বালি দিয়ে আমি পানি আটকাতে পারবো ভাই? যখন বালি দিয়ে পানি আটকানো যায় না, তো দিদিমণিকে বিজেপি ঠেকানো যাবে না। কারণ তাদের বড় বড় নেতা নেত্রীরাই বলছে বিজেপির টাকায় তো তৃণমূল তৈরি হয়েছে। ভাই, যার কোলে তৃণমূলের জন্ম, যার কোলে তৃণমূলের জন্ম, লালন পালন, সেই বড় হয়ে তার বাবাকে মারতে পারবে? তো বলুন না, সে চেষ্টা করবে কি করে বাবাকে আরো গার্ড করা যায়। আজকে একটার পর একটা নেতাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর আমাদের সমাজে নেতাকে পাঠিয়ে দিয়েছে আর ওদের থেকে কখন সৌমিত্রকে পাঠিয়ে দিয়ে তার বউকে নেওয়া হচ্ছে, সুজাতা খাকে। আর আমরা বলছি এই তো সুজাতা খা এসেছে। কিন্তু সুজাতা খা যখন বিজেপিতে ছিল কি কি ভাষণ দিয়েছিল আমাদের সম্পর্কে জানেন কি আপনারা? এই দাঁড়ি টুপিওয়ালাদের সম্পর্কে একটু জেনে নেবেন। ইউটিউবটা খুলে সুজাতা খার ভাষণ যখন 2019 সালে ইলেকশন লড়ছিল সৌমিত্রকা বাঁকুড়া থেকে, একটু দেখে নেবেন। আর তাকে আজকে নিয়ে এসে আমার পাশে বসানোর সুযোগ দিচ্ছে। অর্থাৎ যে আমাকে বলেছিল মারবো কাটবো দেশদ্রোহী, তাকে আমার পাশে বসার সুযোগ দিচ্ছে, আমাকে তাকে মেনে নিতে হচ্ছে। এটা পরিকল্পিতভাবে আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। 2018 সালে পঞ্চায়েত ইলেকশন ছিল, তখন বিজেপির কর্মীরা ফুরফুরা শিল্পের কথা বলছি, ফুরফুরার অঞ্চলের কথা বলছি, সিপিএম এর পক্ষ থেকে নমিনেশন জমা করতে গিয়েছিল, তাদেরকে জাঙ্গিপাড়া বিডিও অফিসে তাদেরকে জমা করতে দেওয়া হয়নি।
সেখান থেকে তারা শ্রীরামপুর এসডি অফিসে গিয়েছিল, সেখানেও জমা করতে দেওয়া হয়নি। কিন্তু একটু খোঁজ নিয়ে দেখুন, বিজেপির লোকেরা যখন নমিনেশন জমা করতে গিয়েছিল জাঙ্গিপাড়ায়, রীতিমতো তৃণমূলের নেতা দাঁড়িয়ে থেকে তাদেরকে নমিনেশন জমা করিয়েছে। এটা পরিকল্পিতভাবে ছিল যে শুধু পশ্চিম বাংলায় দুটো সংগঠন রাখা হবে, দুটো রাজনীতি দল, একটা তৃণমূল, একটা বিজেপি। মুসলমানরা স্বাভাবিকভাবে বিজেপিকে ভোট দেবে না, সুতরাং আমাকে ভোটটা দাও, আর না আমাকে ভোট দিলে বিজেপি চলে আসবে, আর আমরা তোমাদেরকে শোষণ করব, তোমাদের মাদ্রাসাগুলোকে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিলে দিলে আমরা মেরে দেবো। আমরা চিৎকার করব, আমাদের মাদ্রাসা কেন শিক্ষক নিয়ে হচ্ছে না। ঠিক আবু সোহেল নামে একটা মানুষকে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করিয়ে রাখা হবে, আর বলবো তোমাদের জাতের মানুষই তো সুপ্রিম কোর্টে কেস করে রেখে দিয়েছে। আর আবু সোহেল যিনি আছেন 2014 সাল থেকে এমন কেস করে রেখেছিল 2019 সাল পর্যন্ত নিয়োগ বন্ধ। আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে সুপ্রিম কোর্টে কেস করতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগে, তাহলে ওই মাদ্রাসা কমিটি বা আবু সোহেল ভাইকে কে টাকাটা দিচ্ছে? তখন হয়তো আমাকে কেউ উত্তর দিতে পারেনি। আমি যে প্রশ্নটা বলবো বা এখন যে কথাটা বলবো আপনি ধরে দেবেন কে টাকাটা দিচ্ছিল। যে আবু সোহেলের জন্য মাদ্রাসাতে 5 বছর শিক্ষক নিয়োগ বন্ধ ছিল, সেই আবু সোহেলকে দিদিমণি পুরস্কার স্বরূপ পশ্চিম বাংলার মাইনরিটিদের যে সংখ্যালঘু সেল আছে তার রাজ্যের একটা বড় পদে বসিয়ে দিল। অর্থাৎ তুই বেটা ভালো কাজ করেছিস, তোর জন্য মাদ্রাসায় 5 বছর নিয়োগ বন্ধ ছিল, তুই আমার একটা ভালো পদে বস। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে আমাদের দিদিমণির চরিত্র। এখনো যদি মনে হয় আমরা বিজেপি দালালি করছি, ভাবতে পারেন, তবে 21 সালের পরে বুঝতে পারবেন যে এখন আমাদের কথাটা হয়তো অনেকের গায়ে লাগতে পারে, অনেকের অপছন্দ হতে পারে। বিজেপির হয়ে কাজ করতে এসেছে, আরে ভাই বিজেপির হয়ে কাজ করতে আসবো? যে গুজরাটে আমার মায়ের পেটটা কেটে আমার ভাইকেরা বোন পৃথিবীতে আগমন করতো, তাকে ত্রিশূলের ডগায় ফেলে তাকে শহীদ করেছে, তার জন্য আমি কাজ করতে আসবো, ভাবলেন কি করে? একটু ভাবুন, নিজের প্রশ্ন করুন। আপনাকে যদি টাকা দেয় আপনি কি বিজেপির হয়ে কাজ করবেন? এখানে যারা উপস্থিত হাত তুলে বলুন। আপনারা যদি না করতে পারেন তাহলে আপনার পীরের খানদানের ছেলেকে বলে আপনার বিশ্বাস হচ্ছে না কেন যে ভাইজান টাকা নিয়ে কাজ করবে বিজেপি? টাকার কি প্রয়োজন আছে? আপনারা তো দেখিয়ে দিয়েছিলেন মাত্র 5 মিনিটের ব্যবধানে 33 লক্ষ টাকা আপনারা আপনাদের ভাইয়ের হাতে তুলে দিয়েছিলেন নলেজ সিটির মাঠে তার গাড়ি কেনার জন্য। সুতরাং যারা 5 মিনিটে 33 লক্ষ টাকা দিতে পারে উইদাউট এনি প্রিপারেশনে, তাদেরকে যদি আমরা প্রস্তুত হয়ে আসতে পারি 5 মিনিটে 500 কোটি দেওয়ার ক্ষমতা এদের আছে নাই? যদি না থাকে একটু ইতিহাস দেখুন, পিছনে গিয়ে দেখুন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস দেখুন। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে 900 কোটি টাকা খরচ হয়েছিল। তৎকালীন সময়ে রাজ্যে ক্ষমতা ছিল বামপন্থীরা, কেন্দ্রে ক্ষমতা ছিল কংগ্রেসরা। যখন বামপন্থীরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 900 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছিল, এই দিদিমণি এই ভদ্র মহিলা কংগ্রেসকে বলেছিল যদি 9 পয়সা তুমি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য দাও তাহলে তোমার চাটাই গুটিয়ে দিল্লি পাঠিয়ে দেবো। সেই ভয়ে কংগ্রেস কিন্তু টাকা দেয়নি। কিন্তু পশ্চিম বাংলার মানুষ, লড়াকু মানুষ, বীর পুরুষরা কেউ থেমে থাকেনি। তারা রক্ত বিক্রি করে 900 কোটি টাকা উপার্জন করেছিল। সেই 900 কোটির মধ্যে 450 কোটি টাকা কিন্তু এই দাদা হুজুরের ভক্ত মুরিদদের ছিল। দেখিয়ে দিয়েছে যদি দেখা যায় 450 কোটি টাকা রক্ত বিক্রি করতে পারে, তাহলে আপনারা আপনাদের ভাইজানকে 500 কোটি টাকা দিয়ে দ্বিধাবোধ করবেন? বলুন না। তাহলে টাকার কাছে কেন বিক্রি হব? আপনারা তো আমাদের ভালোবাসার পাত্র। যখন করোনা পিক টাইম ছিল সেই সময় আপনাদের ভাইজানকে যখন কাজ দিতে আক্রমণ করেছিল, যখন সামাজিক দূরত্ব দূরের কথা পারস্পরিক দূরত্ব মেনটেন করতে বলেছিল, তখন আপনারা আপনাদের পীর ভাইয়ের জন্য নিজের জীবনের কথা না ভেবে, নিজের জীবন পরিবারের কথা না ভেবে আপনারা রাস্তা অবরোধ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন, একে অপরের গায়ে গা থেকে গিয়েছিল। তখন করোনা পিক টাইম ছিল, নিজের জীবনের কথা ভাবেননি, আপনাদের ভাইজানের কথা ভেবেছেন। আর সেই ভাইজান কি করে মনে হয় আপনাদেরকে টাকা নিয়ে আপনাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেবে? এটা ভাবাটাই তো আপনাদের জন্য অপরাধ। এটা ভাবাটাই তো আপনাদের জন্য অপরাধ যে ভাইজান টাকা নিয়ে আপনাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেবে। এটা একটা প্রচার করানো হচ্ছে, এটা প্রচার করানো হচ্ছে। ঠিক যেরকম প্রচারটা হচ্ছে কি জানো, এখন রাম পরে বাম, পাড়ায় পাড়ায় চায়ের দোকানে হচ্ছে না? অ্যাকচুয়ালি এটা আরএসএস সহ দিদিমণির কিছু পোষা লোক আছে, তারা চায়ের দোকানে বলছে আগে রাম পরে বাম, কিন্তু রাম আর বাম কোনোদিন এক স্টেজে থাকতে পারবে না। অর্থাৎ বিজেপি আর সিপিএম কোনোদিন এক স্টেজে থাকতে পারে না। এরা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যেমন শত্রুতা, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার যেমন শত্রুতা, একে অপরের একটা দুটো মেরুতেরা থাকে, কোনোদিন এক হতে পারবে না। যেমন ভুল বুঝানো হচ্ছে পাড়ায় পাড়ায় এসে, ঠিক আমাদের সম্পর্ক ভুল বুঝানো হচ্ছে।
সুতরাং যে টাকা নিয়ে বিরোধী করব, বিজেপির টাকা নিয়ে বিরোধী করব, তোমাদেরকে মৃত্যুর বলে ঠেলে দেবো, এটা মাথা থেকে সরিয়ে দাও। টাকা যদি নেওয়ার দরকার হতো তাহলে দিদিমণির কাছ থেকে নিতাম। নিশ্চয় তো জানেন দিদিমণির পক্ষ থেকে কি কি অফার আসছে। দিদিমণির পক্ষ থেকে বড় বড় টিভি চ্যানেলের মালিককে পাঠানো হচ্ছে। খুলেই বলি তাহলে টাকার কথা, টিভি চ্যানেলের মালিককে পাঠানো হচ্ছে, গিয়ে একটু সেটিং করো যে নলেজ সিটিতে যা ফান্ড লাগবে দিয়ে দেওয়া হবে। কি বলছি বুঝতে পেরেছেন? টাকা তো নেবো, তাহলে দিদির কাছ থেকে নেবো, দিদির কাছ থেকে টাকা নিলে আপনি আমাদেরকে সাবাসি দেবেন। ওরাই তো ভাইজান এবার দিদির সাথে আছে, কিন্তু টাকায় নেওয়া হবে, টাকা নিয়ে কিছু কাজ হবে না। বক্তব্য হচ্ছে আমাদেরকে আইনি অধিকার দেওয়া হোক। যেখান থেকে আমার দেগঙ্গার একটা ছেলেকে মিথ্যা কেসে কেন ফাঁসানো হচ্ছে, দেগঙ্গার ছেলে যখন প্রতিবাদী হচ্ছে, চাইছে আদিবাসী সম্প্রদায়ের হোক না কেন, মুসলিম সম্প্রদায়ের হোক না কেন, দলিত সম্প্রদায়ের হোক না কেন, মতুয়া সম্প্রদায়ের হোক না কেন, যখন সে সমাজের জন্য কথা বলছে, মানুষের স্বার্থে কথা বলছে, সেই কথাটা যখনই রাজ্য সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, তাকে কোনো সময় মিথ্যা কেসে, কোনো সময় গাঁজা কেসে, বা কোনো সময় ফেক কারেন্সি কেসে তাকে ভরে দেওয়া হচ্ছে। এটা বার করার মতো আর কেউ থাকছে না। আর যদি দেগঙ্গায় আমার একটা বিধায়ক থাকে, এই কেসটাকে নিয়ে যখন বিধানসভার মধ্যে মুভমেন্ট করবে, দ্বিতীয় কোনো আদিবাসী ছেলে মিথ্যা কেসের সম্মুখীন হবে না দেগঙ্গা থেকে, দ্বিতীয় কোনো মুসলমান ছেলে মিথ্যা কেসের সম্মুখীন হবে না এই দেগঙ্গা থেকে, দ্বিতীয় কোনো মতুয়া ভাই মিথ্যা কেসের সম্মুখীন হবে না এই দেগঙ্গা বিধানসভা ক্ষেত্রে। সুতরাং যেখান থেকে আইন তৈরি হয়, যেখান থেকে একটা মানুষের জীবন যাপনের কিভাবে ব্যবস্থা করা যায়, যেখান থেকে তৈরি হচ্ছে একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার আইন, যেখানে পারলে তৈরি করতে পারবে, ঠিক যেখানে একটা মানুষকে সঠিক দিশা দেখায় আইন তৈরি হয়, সেই জায়গাটায় আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে বিধানসভা। অনেকে বলবেন মানুষ ধ্বংসের আইন কি বিধানসভা থেকে হচ্ছে? অবশ্যই তো দিদিমণি করেছে, আর সেইখানে সই করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মদ পাড়ায় পাড়ায় মদের দোকান করবে, 20 টাকার পাউচ বিক্রি করা হবে, ওটা তো ওইখানেই তৈরি হয়েছে আইনটা ভাই। ওটা মানুষকে সমাজকে ধ্বংস করার আইন ওখানে তৈরি হয়েছে। সুতরাং এই সমাজকে বাঁচানোর জন্য আইন ওখানেই তৈরি করতে হবে। ওখানে আমরা যত বেশি বেশি প্রতিনিধি পাঠাবো, তত আমাদের বেশি লাভ হবে।